দেববাণী 5 অগস্ট মঙ্গলবার। এটা করার আগে আমরা একটা খুব ছোট্ট একটা সোমবার 5 অগস্ট খুব সংক্ষেপে একটা জিনিস বলি। স্বামীজি আগেও আমরা এটা ডিসকাস করেছি। স্বামীজি যখন 1000 আইল্যান্ড পার্কে ডিসকাশন করছেন, আমেরিকা যখন গেছেন, তার বেশ কিছু আগে থিওরি অফ ইভলিউশন এসে গেছে। থিওরি অফ ইভলিউশন যখন আসে, সেখানে অনেকগুলো জিনিস, তার যে ফল আউটস, তার যে বিস্তার অনেকগুলো এরিয়াতে। তার মধ্যে একটা বিস্তার হচ্ছে আমরা যেখানে আছি এর পারপাস কি জাতি হিসেবে। কার্ল জুং, যিনি খুব নামকরা সাইকোলজিস্ট ছিলেন, প্রথম তিনি শুরু করেন ফ্রয়েডের সঙ্গে কাজ। পরে তিনি ফ্রয়েডের সঙ্গে একমত না থাকার জন্য সরে তিনি আলাদা হয়ে গেলেন। তো কার্ল জুংয়ের কিছু আনপাবলিশড ওয়ার্কস আছে, নোটস আদি, যেখানে তিনি নিয়েছেন, খুব ইন্টারেস্টিং সেটা। তো কার্ল জুংয়ের কাজগুলো তো বিরাট, ম্যান ইন সার্চ অফ সোল, সব। ওখানে তিনি বলছেন যে ইন্ডিয়া আর দ্য ওয়েস্ট কমপ্লিটলি আলাদা। কেন বলছে? ওয়েস্ট বলে যে জীবনের একটা উদ্দেশ্য আছে। আমরা যেমন প্রায় বলি জীবনের কি উদ্দেশ্য, ওদের কাছে জীবনের উদ্দেশ্য আছে। এটা মূল কারণ হলো ঈশ্বর সৃষ্টি করেছেন। তো ঈশ্বর তো পাগল না, ঈশ্বর বাচ্চাও না। সৃষ্টি যখন করেছেন কিছু তো একটা উদ্দেশ্য হবে। পাগল এমনি করে, ভগবান পাগল নন, কিছু একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা যখন এখানে আছি কিছু একটা উদ্দেশ্য আছে। সেই ঈশ্বরের সেই উদ্দেশ্য পূর্তির জন্যে, যেমন ইসলাম যারা ফেনাটিক, যারা জানে না, আমরা আছি যাতে সবাই আল্লাহর পথে আসতে পারে। যে আসছে না, গলা কেটে দাও, এটা নিজের মতো একটা দাঁড় করিয়ে নিচ্ছে। কিন্তু যারা ধর্ম জানেন তারা বলছেন যে না, এই জিনিসটা হচ্ছে ঈশ্বরের দিকে এগোনো। এই প্রবলেমটা যে যেখানে সৃষ্টি হয়েছে, সৃষ্টি ভগবান করেছেন, তাহলে নিশ্চয়ই একটা কোনো মানে বিনা কারণে তো কেউ কিছু করে না। মানে ভগবান তো করবেন না, পাগল নন। ভারতবর্ষে যখন আসছে এই জিনিসটা, ভারতবর্ষের সৃষ্টি ইটার্নাল, ভগবান ইটার্নাল, জগৎ ইটার্নাল, আমি ইটার্নাল। তাহলে কিসের পারপাস হবে? আমি কালকেও ছিলাম, আজকেও আছি, কালকেও থাকবো। তাহলে আজকে কোথায় যাচ্ছি? কোথাও যাচ্ছি না। যাবেটা কোথায়? যে অনন্ত, সে যাবে কোথায়? কবে যাবে? আরে যাবে কি, কালকেও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে, যাবেটা কবে? বলছেন কার্ল জুং, ভারতবর্ষে মানুষের কাছে উদ্দেশ্য বলে কিচ্ছু নেই। হি মানে মানুষ নিজে, হি ইজ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ। অত্যন্ত ইম্পর্টেন্ট সেন্টেন্স। মানে কার্ল জুং এটা বুঝতে পেরেছেন, মানে এখনও আমার অবাক লাগে। 1930s তিনি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ওয়েস্টার্ন মাইন্ডসেট, ইউরোপিয়ান মাইন্ডসেট, ইন্ডিয়ান মাইন্ডসেট কমপ্লিটলি ডিফারেন্ট। তোমাকে সবসময় কোথাও পৌঁছতে হবে। কেন? তোমার যে জীবন দর্শন সেটাই অন্যরকম। ঈশ্বর সৃষ্টি করেছেন, সেখানে ডারউইনের রিভলিউশন ঢুকে গেল, তার মানে আমরা ইভলভ করছি, ইভলিউশনের মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছচ্ছি। ভারতবর্ষে কোনো ব্যাপারই না। ভারতবর্ষে কালকেও ছিলাম, আজকেও আছি, কালকেও আছি। তাহলে সৃষ্টি কেন? উদ্দেশ্য কি? আমি উদ্দেশ্য, মিনিং আমি আছি বলে এই জগৎটা আছে। আর এর উদ্দেশ্য একটাই, কি? আমার নিজস্ব জ্ঞান লাভ, অন্য কোনো উদ্দেশ্য নেই। কারণ ভগবান আমাকে সৃষ্টি করেননি। যদি ভগবান আমাকে সৃষ্টি করে থাকতেন, যেমন বলে না আগেকার দিনে ঋষিরা ওই একটা দৈত্য তৈরি করলো, দৈত্য বলতো বলুন কি আজ্ঞা, কি করতে হবে? ভগবান যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে কি আজ্ঞা বলুন করতে হবে? ভগবান আমাকে সৃষ্টি করেননি, আমি তো চিরদিনই আছি।
তাহলে কিসের উদ্দেশ্য? স্বামীজি এই দুটো থিওরিকে, ইস্টার্ন কনসেপ্ট, স্বামীজি অফকোর্স কার্ল জুংয়ের অনেক আগে, কিন্তু এই যে দুটো অ্যাপ্রোচ যেখানে তুমি ইটার্নাল, তুমি এটার উদ্দেশ্য, তুমি এটার মিনিং, সবটাই তুমি, আর পাশ্চাত্য যেখানে পুরো জিনিসটা একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে, দুটোকে হারমোনাইজ করে একটা সুন্দর জায়গায় তিনি দাঁড় করেছেন, যা উনি ওটাকে বলতেন ইভলিউশন অফ কনসিয়াসনেস। তার মানে ডারউইনের যে থিওরি অফ ইভলিউশন, সেখানে স্পিসিস, একটা প্রজাতির ইভলিউশন হয়, উনি সেটাকে কখনো মানতেন না। ইভলিউশন অফ কনসিয়াসনেস, ইয়েস, কারণ ওটা যদি স্বামীজি থিওরি তা না, আমাদের পতঞ্জলি যোগ সূত্রে ওটা রয়েছে যে ইভলিউশন অফ কনসিয়াসনেস আর ইনভলিউশন, মানে পেছনেও যায়, সামনেও যায়, পেছনেও যায়। তার মানে আজকে আমি মানুষ, কালকে দেবতা হব, আগামীকাল আমি একটা বাঘ সিংহ হয়ে যেতে পারি আমি যদি ঠিক না থাকি। তাহলে আমার ভেতরে যে চেতনা, এটা কখনো এক্সপ্যান্ড করছে, কখনো কন্ট্রাক্ট করছে, এটা চলতে থাকবে যতদিন আমি ঈশ্বরের সঙ্গে এক না হয়ে যাই। 5th অগস্টে স্বামীজি যে টক দিচ্ছেন, সেখানে এই দুটোকে মিলিয়ে, এর আগে আমরা নিৎসের কথা বলেছিলাম, নিৎসের আগে আমরা অনেক বলেছি, নিৎসের খুব ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন যখন তিনি সুপারম্যানের কনসেপ্ট নিয়ে এলেন, যখন উনি বলছেন শুরুই প্রথম উনি যে গদ্য আর কবিতা মিলিয়ে 10 পেগ জারথুস্ট্র, সেখানে বলছেন ডাজন্ট ইউ নো দ্যাট গড ইজ ডেড, গড ইজ ডেড, জিসাসকে মিন করছিলেন, ভগবান মরে গেছে, তাহলে এখন কী হবে? সুপারম্যান। সুপারম্যান কেমন হবে? তো ওইটাতে পুরো ডিসক্রাইব করছেন সুপারম্যানের কোয়ালিটিস কী হবে। পরে ওইটাকে নিয়ে অনেক বার্নার্ড শ থেকে শুরু করে সিনেমা, স্টোরিজ, এগুলোতে অনেক জায়গায় জিনিসটা ঘুরে 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 আসতে থাকলো। স্বামীজি পুরো জিনিসটা একটা অন্যভাবে নিয়ে আসছেন, কারণ তিনি জানেন ওয়েস্টার্ন কনসেপ্ট সেটা ঠিক, কিন্তু সীমিত সত্য। ওনার কনসেপ্ট ছিল যে জীব আত্মা, যখন উনি বলছেন এক্সপ্যানশন কন্ট্রাকশন অফ কনসিয়াসনেস, তিনি জীবাত্মার যে চেতনা সেটাকে নিয়ে আলোচনা করছেন। শুদ্ধ আত্মার তো কন্ট্রাকশন নেই আর এক্সপ্যানশনও নেই, দেহেরও কিছু হয় না। তো জীবাত্মা যেটা, যে শরীরে যায় তেমন তার বোধ। এরপরে আপনি যদি ডারউইনের ইভলিউশন থিওরি লাগিয়ে দেন, সেটা আরামসে ফিট করে যাবে। আর যদি ডারউইনের থিওরি যদি ভুল হয়ে যায়, তাতেও হিন্দুদের থিওরি কিছু আসে যায় না। আমরা ঠিক দাঁড়িয়ে থাকবো, আমরা কখনো আমাদের থিওরি চেঞ্জ করছি না। তুমি খালি বলছো যে একটা স্পিসিস, এই যে মানুষ আজকে যেটা হয়েছে, আমি বা ছিল অনেক আগে, সেখান থেকে ইভলভ করে করে বানর হয়ে, এপস হয়ে আজকে এখানে পারফেক্ট। আমরা একটু স্লাইটলি একটু অন্যরকম বলি, আমি, আমার জাতি না, তুমি কী ছিলে ভাই আমি জানি না, জানার আমার ইন্টারেস্ট। আমি প্রোটোজোয়া ছিলাম, প্রোটোজোয়ার আগে কী ছিলাম আমি? তখন হয়তো মানুষ ছিলাম। এই জায়গাটা এসে গোলমাল লেগেছে, আমি হয়তো দেবতা ছিলাম, সেখান থেকে প্রোটোজোয়া হয়ে গেছি, সেখান থেকে বানর হয়ে গেছি, বানর থেকে আবার দেবতা হয়ে গেছি। বানর থেকে দেবতা হতে পারবেন না, চেতনা ওরকম যাবে না। এটা ঘুরছে। সেখান থেকে স্বামীজি আরেকটা নিয়ে আসেন যে ওয়েস্টার্ন কনসেপ্টে যেরকম, তাহলে একটা পারপাস আছে, কোথাও একটা শেষ হবে, শেষ তো আমরাও মানি মুক্তি। স্বামীজি ওই জায়গাটা একটা ম্যাসিভ একটা থিওরি আনেন, যেটা আপনি কোথাও কারোর লেখাতে আপনি পাবেন না, নোওয়্যার। মানে স্বামীজির 100 বছর হয়ে গেছে, এখনও এই জিনিসটাকে নিয়ে কেউ এটাকে ওয়ার্কআউট করেননি। আমার এই যে পরম বইটা, সেখানে আমি একটু চেষ্টা করেছিলাম এই ভাবটাকে আনার, স্বামীজি থেকে নিয়েই করেছিলাম। স্বামীজির বক্তব্য হলো, আমি, আপনি, ও মুক্ত তো আমরা সবাই হব। ডারউইনের থিওরিতে ইভলিউশন স্পিসিস হবে, ইভলিউশন অফ স্পিসিস স্বামীজি পাত্তাই দিতেন না। এখন বলছেন এই যে ইভলিউশন অ্যাকর্ডিং টু ডারউইন,
যে একটার পর একটা ছিলে দানব, হলে মানব, হবে দেব, ঠিক? এখন এইটা আমি কর্মবন্ধনে অসহায় না আমার একটা ক্ষমতা আছে? তো বলবেন যে যতক্ষণ তুমি জানো না ততক্ষণ তুমি অসহায়, তুমি আবদ্ধ। যেদিন তোমার চেতনা জেগে গেল সেদিন তুমি মুক্ত, তোমার মতো চেষ্টা করতে পারো। চেষ্টা করলে কি হবে? ইউ ক্যান হ্যাসেন দ্য প্রসেস, এগিয়ে দেওয়া যায়। একটা গাড়িতে আপনি বসে আছেন, ট্যাক্সিতে যাচ্ছেন, ট্যাক্সিওয়ালা ঘুচুর 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 করে চলছে। হঠাৎ আপনি বললেন, আচ্ছা এই গাড়ি কি আর স্পিডে চলে না? তো কেন চলবে না? অবশ্যই চলে। কত স্পিডে চলবে? যত বলবেন। এখন কত? 20 কিলোমিটার/আওয়ার। 40-এ যাবে, ইয়েস। 60-এ যাবে, ইয়েস। 80-তে যাবে, ইয়েস। 100-তে, ইয়েস। চালাও তো। এবার আপনি চালিয়ে দিলেন সাঁ করে। আরে এতক্ষণ তুমি কি করছিলে? আরে আমি জানতাম না যে আপনার এটা লাগবে, তাই আমি এরকম করে দিলাম। তার মানে এখন কি হবে? আপনি বলছেন ঘুচুর 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 ঘুচুর, এই আছেন, এই দিয়ে ঘুচুর ঘুচুর চলছে। আগেকার দিনে স্টিম ইঞ্জিনে যে প্যাসেঞ্জার ট্রেনগুলো থাকছে, চলছে, থামছে। হ্যাঁ, সমর্পণানন্দ ছিলাম, এর আগে আরেকটা কিছু বানর ছিলাম, সেখান থেকে আরেকটা কিছু ছিলাম। তো একটা দেহ, একটা দেহ, একটা দেহ। ওই স্টিম ইঞ্জিন যদি কল্পনা করেন আগেকার দিনে যে প্রত্যেক স্টেশনে থামছে, মাঝেও থামছে, হঠাৎ ইঞ্জিন পাল্টে দেওয়া হলো। এবার বললেন স্পিড বাড়াও, থামতে হবে না। একবারে রাজধানীর মতো সাঁ করে, কোথাও থামতে হবে না, চলো, আমার তো কোনো প্রবলেম নেই। এখন কি হবে? স্টেশনগুলো এখনো আসবে, কিন্তু ঝড়ের বেগে বেরিয়ে যাবে। যেটা এখান থেকে দিল্লি যেতে হয়তো 3 দিন লাগতো, রাজধানী 15 ঘন্টায় পৌঁছে দেবে সাঁ করে। সবই এক, ট্র্যাক এক, প্ল্যাটফর্ম এক, স্টেশন এক, কম্পার্টমেন্ট, ইঞ্জিন সবই এক। গুচুর গুচুর করে চলছিল, সে মনে করছে আপনি এটাই চান, ওইটাই চালাচ্ছে। একটা এরকম খুব মজার একটা গল্প পড়েছিলাম যে এক দম্পতি, স্বামী স্ত্রী, সাধারণ মানুষ ছিল তারা। সকালবেলায় ব্রেকফাস্টে একটা পোচ আর একটা অমলেট বানাতো। স্বামীকে অমলেট দিত, নিজে পোচ খেত। সাধারণ মানুষ, 2টো ডিম বানায়। বিয়ের 50 বছর যেদিন হয়েছে, ওর সেলিব্রেট করছে, সেই দিন স্ত্রী ওকে পোচ দিয়ে বলছে 50 বছর ধরে সহ্য করলাম, পোচ খাচ্ছিলাম তোমার জ্বালায়, 50 বছর হয়েছে, আজকে আমি অমলেট খাবো। তো ভদ্রলোক খুব খুশি হয়ে বলছে, আমার অমলেট একটুও পছন্দ না, 50 বছর ধরে আমি সহ্য করছিলাম এটা। দুজনকে সহ্য করে যাচ্ছে 50 বছর ধরে। এ মনে করছে যে ওকে আমি কৃতার্থ করছি, ও মনে করছে একে কৃতার্থ করছে, কিন্তু দেখা যাচ্ছে আসলে এই যে জীবনটা না, এই যে চলছে এভাবে, জীবা তো বলছে ভাই আমার তো মনে হচ্ছে তুমি এটাই চাইছো বলে এভাবে চলছি। আমি বললেন না না, আমার লাগবে না, স্পিড বাড়াও। বাড়িয়া কি আছে, কোনো প্রবলেমই না। স্পিড বাড়িয়ে দিলে কি হবে? যেটা অনেক জন্ম পরে যেটা তোমার মুক্তি হবে, সেটা এখনই হয়ে যাবে। শুধু স্টেশনগুলো প্রচুর বেগে বেরোবে, সাঁ 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 করে বেরিয়ে যাবে। তাহলে মুক্তি যেটা হয়তো 100 জন্ম পরে হওয়ার কথা ছিল, সৃষ্টির শেষে হওয়ার কথা ছিল, সেটা এই জন্মেই হয়ে যাবে। স্টেপিং অন দ্য গ্যাস, অ্যাক্সিলারেটর আপনি টিপে দিলেন, চললো। তাহলে অ্যাক্সিডেন্ট হবে? নো নো নো, কখনো হবে না। একই ট্র্যাক, একই স্টেশন, একই ট্রেন, ও খালি ও টিপ ছিল না, কারণ ও ভাবছে যে আপনি এটাই চান। ও ওরকম খুব মজার আছে। একটা বাচ্চা ওই আমেরিকাতে ওরা অনেক সময় করে কি, পুল সার্ভিসেস করে। তো ওই একটা বাচ্চাকে বাড়িতে ড্রপ করতে হবে, তো তার বন্ধুর বাবা তাকে নিয়ে চলছে,
ওকে খালি জিজ্ঞেস করছে যে এলো, খালি বলে যাচ্ছে সে বুঝছে না মানে এখনো আসেনি। সে অনেকক্ষণ যখন চালানোর পরে তারপরে বলছে যে আমরা তো বাড়ি অনেক আগে ছেড়ে দিয়েছি। তুমি বলনি কেন? বলছে না, মা বলেছে মুখে খাওয়া থাকলে কথা বলতে নেই, তো মুখে খাওয়া ছিল তাই বলছিলাম না। সে বেচারি গাড়ি ঘুরিয়েই যাচ্ছে। আমাদের ওরকম ওই মুখে খাওয়া আছে, আমরা বলছি না যে আমাদের লাগবে, একটু খালি বলে দিন, সঙ্গে সঙ্গে দেখবেন স্পিড বাড়িয়ে দেবে। এই ভাবটাকে স্বামীজি বলছেন যে স্কুইজিং দ্য ফিউচার ইন দি প্রেজেন্ট, পুরো ভবিষ্যৎটাকে টেনে একটা জায়গায় নিয়ে আসা। দ্য কোশ্চেন ইজ ইট নেসেসারি টু পাস থ্রু অল দ্য লোয়ার স্টেজেস টু রিচ দ্য হায়েস্ট, অর ক্যান এ প্লাঞ্জ বি টেকেন অ্যাট ওয়ান্স? যেটা বলা হলো, the modern American boy takes 25 years to attain that which his forefathers took hundreds of years to do. আমি না মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে দেখুন, ইউক্লিড, আর্কিমিডিস, সেখান থেকে শুরু করে পুরো গ্রিক ম্যাথমেটিশিয়ান, সায়েন্টিস্ট, অ্যারিস্টটল, নিউটন, এনাদের যাবতীয় যা বলার হাজার হাজার বছরের যে বিদ্যা চর্চা ক্লাস 8-9 হতে হতে আমরা শিখে নিচ্ছি, যেটা তখনকার দিনের জন্য একটা মোমেন্টাস একটা ডিসকভারি, ইনভেনশন, আমরা ক্লাস 8-এ সব শিখে নিচ্ছি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কজন বুঝতো? প্রথম 20-25 বছর তো মুষ্টিমাত্র লোক বুঝতো, গ্র্যাজুয়েশনে পড়ানো হয় এখন। মাইন্ড কত ইভলভ করে গেছে। 2.5-3 বছরের বাচ্চাকে আপনি একটা সেল ফোন দিয়ে দিন, সঙ্গে সঙ্গে সব ঠিকঠাক করে দেবে। এই আমি লিটারালি একদিন মানে আমি একটা জোক পড়েছিলাম অনেক আগে, সত্যিকারে দেখলাম কার সঙ্গে কথা হচ্ছিল, তো উনি ওনার কিছু প্রবলেম হয়েছিল, তো হেল্প সেন্টারে ফোন করেছেন, উনি বোঝানোর চেষ্টা করছেন, শেষে উনি বিরক্ত হয়ে বলছেন বাড়িতে কোনো বাচ্চা আছে, ওকে ফোন দিন আমি বুঝিয়ে দিচ্ছি। তো বললেন যে আমার ছেলে তখন ক্লাস 2 না 3-তে পড়ে। ওকে যখন হেল্প সেন্টার থেকে বলতে যাচ্ছে, বলছে আপনাকে বলতে পারেন আমি জানি কি প্রবলেম, মা শুনছে না বলে সমস্যাটা হচ্ছে। এখন এই যে বাচ্চাগুলো মানে এত অ্যাডভান্স, মানে যে কোনো গ্যাজেট দিন, আমাদের গ্যাজেটগুলোকে দেখলে ভয় করে, মনে হয় যে বোধহয় আমাকে গিলে ফেলবে। ওরা নিয়ে খুঁটুর ফুটুর, 2-3 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, ওদের কাছে কোনো স্মার্টফোন কোনো কিছু না, আতঙ্ক লাগে দেখে। কখন মনে হয় যে অসুরের সন্তান কি না, যে এত ক্ষমতা, কিছুই না, মাইন্ড ইভলভ করে গেছে, আমাদেরই সন্তান। সেটাই বলছেন 25 বছরে আজকে আমেরিকান ছেলে পুরো ইতিহাসে যা হয়েছে মাস্টার করে নিচ্ছে। The present day Hindu gets in 20 years to the height reached in 8,000 years by his ancestors. তো স্বামীজি এই জিনিসটা না হিন্দু সভ্যতাকে সবসময় 8,000 বছর বলতেন, তার মানে 6,000 BC। বলছেন যে মাত্র স্বামীজি এটা হঠাৎ 20 বছর বলছেন, 20 বছর বয়সে 8,000 বছরের ইতিহাস নিয়ে নিচ্ছেন। On the physical side, the embryo goes from the amoeba to man in the womb. এগুলো একটা কনসেপ্ট ছিল যে যখন মানুষ যখন একজন মা যখন কনসিভ করে, তো তার ওই স্টেজটা পুরো ওইভাবে গ্রো করে। তো দিজ আর দ্য টিচিংস অফ মডার্ন সায়েন্স, যেটা চোখে দেখা যায়, ডারউইন আদি যেটা বলেছেন। Vedanta goes further and tells us that we not only have to live the life of all past humanity, but also the future life of all humanity. এই যে এখানে স্পিড বাড়িয়ে দেওয়ার কথা, তাতে কি হচ্ছে, প্রজাতি শুধু আমরা যে জবে থেকে আমিবা থেকে আজ পর্যন্ত ইভলভ করে করে যেখানে এসছি, সেটা আমরা যে মুহূর্তে কনসিভড হলাম তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সব করেছি তাই না, ভবিষ্যতে যা কিছু হবে সমস্ত সব জিনিসকে নামিয়ে দেওয়া যায়। তাহলে যদি জিসাসের লাইফকে আপনি যদি স্টাডি করেন, বুদ্ধের জীবনকে যদি স্টাডি করেন, ঠাকুরের জীবনকে যদি স্টাডি করেন, তাহলে আপনি বসে বসে প্রেডিকশন করে দেবেন যে আজ থেকে 2000 বছর পরে
মানব সভ্যতা কোথায় দাঁড়াবে। কারণ ওনারা মানব জাতির যে পুরো ভবিষ্যৎ সেটাকে টেনে কয়েকটা বছরে নামিয়ে দিয়েছিলেন। যেমন আমরা ভূতকালের সমস্ত ইতিহাসকে কয়েকটা বছরের মধ্যে নামিয়ে দিই। যখন আপনি ক্লাস মোটামুটি 4-5 পড়তে শুরু করেন, সেখান থেকে ক্লাস 9-10 অবধি আস্তে আস্তে 6 বছরের মধ্যে পুরো প্র্যাকটিক্যালি যে খুব অ্যাডভান্সড ছাড়া যে পুরো সায়েন্সের ইতিহাস, যত গ্রেট সায়েন্টিস্ট যা যা শিখেছে অর্জন করেছে বছরের মধ্যে মাস্টারি করে নিচ্ছেন। আর অনেক সায়েন্টিস্টদের মত ভ্রূণ অবস্থা থেকে শুরু করে আপনি পুরো যে স্টেজেস অফ এভলিউশন কভার করছেন। হিন্দুরা বলে তাই না, তুমি যদি চাও এই পুরো প্রজাতি ভবিষ্যতে যেখানে যাবে ওই পুরো জার্নিটাকে এই জীবনে নামিয়ে দেওয়া যায়। The man who does the first is the educated man, the second is the জীবন মুক্ত for ever free। তার মানে যখন আপনি পুরো শিক্ষাটা নিয়ে নিচ্ছেন ওটা হলো এডুকেশন। আর যখন আমরা এডুকেটেড কাকে বলি, যে সমস্ত ইতিহাসকে জেনে গেছে, শিক্ষার ইতিহাস। জীবন মুক্ত কাকে বলি, ভবিষ্যতে যা কিছু হতে যাচ্ছে সেটাকে এই জীবনে নামিয়ে দিল, জীবন মুক্ত। স্বামীজি এটা বারবার বলতেন যে একসময় আসবে যখন রাস্তায় রাস্তায় জীবন মুক্ত ঘুরে বেড়াবে ভর্তি। তার মানে এডুকেটেড পুরো ইতিহাসকে নিজের জীবনে নামিয়ে নিয়ে এসেছে, জীবন মুক্ত পুরো ভবিষ্যৎকে নিজের জীবনে নামিয়ে নিয়ে এসছে। স্বামীজিকে যদি দেখেন, স্বামীজি হলেন পুরো ভূত আর ভবিষ্যৎ তার মিলনস্থল। কারণ তার ভেতরে সমস্ত শিক্ষা ছিল আর পুরো ভবিষ্যৎটা ছিল। ঠাকুর বিজ্ঞান আদি জানতেন না, জানার কোনো দরকার নেই, কিন্তু ইভলিউশন যেটা হয় বিজ্ঞানের মতেই যে আপনি জন্ম থেকে সবটাই আপনি নিয়ে আসছেন। আর ইনফ্যাক্ট এখন আস্তে আস্তে না, ওনারা তখন অতটা বোঝা যেত না, আর ডারউইনের থিওরিগুলো এখন অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু বলেন জেনেটিক্যালি আমাদের ভেতরে পুরোটা রয়েছে, পুরো ইতিহাস। অ্যান্ড এত এটা যে ধরুন আমার যে জিন্স আর একটা যে ইঁদুর তার যে জিন, আমাদের দেখতে কত তফাৎ, কিন্তু 99.8% সিমিলারিটি রয়েছে সেখানে। ওদের যা জিন আর আমাদের জিনের মধ্যে একটু স্লাইট ডিফারেন্স, তাতেই এত ডিফারেন্স হয়ে যাচ্ছে। মানে এটা ফিজিক্যালি টেস্টেড জিনিস। তাহলে আগামী প্রজাতিগুলো যারা আসবে জীবন মুক্তি, তারা কীরকম হবে, ওদের জিন্স আরও ইভলভ থাকবে। কিন্তু আমরা অলরেডি স্ট্রে কেসেস যদি ইভলিউশন নিয়ে পড়াশোনা করেন দেখবেন যে একদিনে তো হয় না, প্রথমে একটা আসে সেটা হচ্ছে অড, তবে আরেকটা হলো সেটা আরেকটা অড, হতে 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 পুরো জিনিসটাই। যেমন ফসল যখন পাকে প্রথমে একটা পাকে, তারপরে আরেকটা পাকে, তারপর হঠাৎ দেখা যায় পুরোটাই পেকে গেছে। এটা কেন সম্ভব, কিভাবে সম্ভব? স্বামীজি এটাকে ব্যাখ্যা করছেন, টাইম ইজ merely the measure of our thoughts, and thought being inconceivably swift, there is no limit to the speed with which we can live the life ahead. সবটাই এখানে। সময় আপনি কিভাবে নিজের চিন্তন করছেন, একটা সিম্পল জিনিস। আপনি আর আপনার বন্ধু দেখা করবেন, আপনি স্পটে পৌঁছে গেছেন যেখানে মিলন, সেখানে দেখবেন বন্ধু এখনো আসেনি, আপনি খালি ঘড়ি দিকে তাকাচ্ছেন, যখন মনে হবে 5 মিনিট হয়ে গেছে তখন দেখবেন 1 মিনিট হয়েছে। আর ওইদিকে যে দৌড়ে দৌড়ে আসছে সে এত বিজি, মানে দৌড়চ্ছে, তার যখন মনে হচ্ছে যে সবে 1 মিনিট হয়েছে তখন তার 5 মিনিট হয়ে গেছে। যে দৌড়চ্ছে সে ছটপট করছে, সে ভাবছে যে টাইমে পৌঁছবো, কিন্তু দেখছে যে তার টাইম অনেক ফাস্ট চলছে। আর যে অপেক্ষা করছে
বুড়ো মানুষ, সময় কাটে না, কিছু করার নেই কি না, মনে হয় যেন কত সময় হয়ে গেল। ঘড়ির দিকে তাকায় 5 মিনিট, ফাঁকা যখন বসে থাকি থেকে থেকে ঘড়ির দিকে তাকায় এখনো 5 মিনিট, আর কত দেরি রে ভাই মরতে, তো মনে হচ্ছে অনেক বাকি আছে এখন। তো বলছেন কিন্তু থট, এই যে থটকে মেজার করছে কি না, কখন আমরা সুযোগ পেলে আরও বিস্তারে কখনো এটা আলোচনা করব। এটা একটা লেখার উপরে কাজ করছিলাম, এম্পায়ার্স অফ মাইন্ড, মন কিভাবে কাজ করে, তখন এটা বার করেছিলাম যে যে মনে যে ইভেন্টসগুলো হচ্ছে সেটাকে মেজার করে, এটাই হচ্ছে টাইম। আর থটস, বেসিক্যালি থটসকে মেজার করছি। থট, ওর তো সীমা কিছু নেই, যে কোনো স্পিডে চলতে পারে। আপনি চালান, যত স্পিডে চালাতে পারেন, তো যত স্পিডে চালাবেন টাইম তত স্কুইজ হবে। টাইম স্কুইজ হবে মানে যেটা 100-100 জন্ম পরে হওয়ার কথা ছিল কয়েক বছরের মধ্যে হয়ে যাবে, মানে খুবই অবভিয়াস। স্বামীজি যখন এগুলো লিখছেন তখন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আসেনি, যেখানে হচ্ছে যদি আপনি স্পিড অফ লাইটে যদি মুভ করেন তাহলে টাইম কিন্তু শর্ট হয়ে যায়। কেউ যদি স্পিড অফ লাইটে যদি ট্রাভেল করতে থাকে ওর এজিং হবে না। অফকোর্স অন্যদিকে সে পুরো শরীর নয় একটা পয়েন্ট হয়ে যাবে, কিন্তু এনারা এক্সপেরিমেন্টালি অনেকবার ভেরিফাই করে নিয়েছেন এই জিনিসটা। আপনার স্পিড যত বাড়বে টাইম তত স্কুইজ হয়ে যায়, লাইফ এক্সপেক্টেন্সি, জীবন তত বেড়ে যায়। এখন থট প্রসেসকে আপনি যদি এভাবে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎটাকে নামিয়ে নেওয়া যায়। সাধুদের অ্যাকচুয়ালি তাই হয়, সাধু মানে সাধনা যারা করেন, সাধনা ভজন করেন, তাদের তাই হয়। ফলে অনেক জন্মের যে অনুভূতিগুলো এক জন্মে আসতে শুরু হয়ে যায়। যদি প্রচুর ওঠা নামা না হয় তাহলে বুঝতে হবে আপনার সাধনা চলছে না। সাধনা চলা মানেই এই আকাশে নিয়ে যাবে, এই মাটিতে ফেলবে, তার মানে সময়কে স্কুইজ করছে। একটা জন্ম যেন একটা বছরে পার করে দিল। রাজধানীর মতো স্পিড বেড়ে গেছে, স্টেশনগুলো সঙ্গে সঙ্গে পার করবে। সো ইট ক্যানট বি স্টেটেড হাউ লং ইট উড টেক টু লিভ অল ফিউচার লাইফ। আপনি বলতে পারেন না যে কতদিন লাগবে পুরো। It might be in a second or it might take 50 lifetimes. It depends on the intensity of the desire. সাধনাতে, জপ ধ্যানে, ধর্মজীবনে ইন্টেন্সিটি, আপনি how intense you are about it to get out. আপনি যদি একটা কল্পনা করেন একটা ইয়ান, এটা মনের বেগে ছোটে, আপনি কোথাও যাবেন, কত বেগে যাবে? যত বেগে আপনি চান। কত বেগে আপনি যাবেন? যতটা আপনার দরকার। তাড়াহুড়ো নেই। আমরাও যেমন হাঁটাহাঁটি কোথাও যাচ্ছি, 10টার সময় ডেকেছে, এখন 1 ঘন্টা, যা হয় চলো ধীরে ধীরে যাই, টাইম হয়ে গেছে একটু স্পিডে যাও। আপনার কেমন ইচ্ছা সেটার উপরে স্পিড, সেটার উপরে নির্ভর করে কেমনভাবে এটা পাবেন। দ্য টিচিং মাস্ট দেয়ারফর বি মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য টট। এখান থেকে না ধীরে ধীরে ওই শিক্ষা নিয়ে, মানে আধ্যাত্মিক শিক্ষা নিয়ে চলে আসছেন, যার যেমন দরকার অধিকারী ভেদে। যে এক্ষুনি চাইছে, একবারে পুরো আগুন জ্বলছে, জ্বলন্ত বৈরাগ্য, তাদের শিক্ষা সেরকম হবে। যারা ঢিমে তেতালা মন্দ বৈরাগ্য, তাদের শিক্ষা সেরকম হবে। জগতও চায়, বাড়ির লোকজন আছে সেটাও চায়, সুখ সুবিধেও চায়, তাদের শিক্ষাটাও এরকম হবে। হিন্দুরা সেই জন্য ধর্ম অর্থ কাম দিয়েছে, মোক্ষ কয়েকজনের জন্য রেখে দিয়েছে। বলছেন the consuming fire is ready for all, even water and chunks of ice quickly consume. আগুন কেমন সেটার উপরে নির্ভর করে, সে দরকার হলে জলকেও পুড়িয়ে দেবে। Fire a mass of bird shot, one at least will strike, give a man a whole museum of truths. He will at once take what is suited to him. ওই একটা হয় ছড়া গুলি, যারা পাখি টাকি শিকার করে, একটা তো হয় বুলেট সিঙ্গেল যায়, আর একটা হয় পেলেটস ছড়া। ওইটা গুলি যখন চালায় একসঙ্গে 10-15টা পেলেট ছোটো ছোটো গুলি বেরোয়। তো যেখানে একটা পাখি আছে বা মার করবেন, ছাড়লেন, আশা করা যায় একটা লাগবে তার,
পাখিকে মারার জন্য বড় গুলি দরকার নেই। তেমনি যদি একটা লাইব্রেরি হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে, আপনি যাকেই নিয়ে যান তার মনের মতো কিছু না কিছু আছে। যার বাড়িতে একটাই বই আছে সেটা সবারই স্যুট নাও করতে পারে, কিন্তু যেই লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই আছে সেখানে সবাই পাবে। যে ধর্মে একটাই আদর্শ আছে সেটা সবারই স্যুট নাও করতে পারে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এখানে সবারই জন্য কিছু আছে। Past lives have molded our tendencies. Give to the thought in accordance with this tendency. Intellectual, mystical, devotional, practical. Make one the basis, but teach the others with it. এই যে জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, এই জিনিসগুলোকে উনি স্বামীজি বলছেন ইন্টেলেকচুয়াল, মিস্টিক্যাল, ডিভোশনাল, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে কর্মযোগ, ডিভোশনাল ভক্তি, মিস্টিক্যাল রাজযোগ, আর ইন্টেলেকচুয়াল জ্ঞান যোগ। ইন্টেলেক্ট মাস্ট বি ব্যালেন্স উইথ লাভ। দ্য মিস্টিক্যাল নিজের একটু স্বামীজি এটা বলছেন যে যারা জ্ঞান যোগী সে তাদের ভালোবাসা ভক্তি দরকার, আর যারা মিস্টিক্যাল রাজযোগ তাদের রিজনিং কিছু দরকার, নাহলে এলোমেলো হয়ে যাবে। যে অনেকবার বলি না যে সব আসে, সে কারো ঠাকুরের দর্শন হচ্ছে, কারোর অমুকের দর্শন হচ্ছে, বলতে একটু ভালো করে খাওয়া দাওয়া করো, মাথা ঠান্ডা করো। মা বলতেন মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। বলছে সেই মিস্টিক্যাল যারা, তাদেরকে একটু তার সঙ্গে রিজনিংটা রাখতে হয়, নাহলে এলোমেলো হয়ে যায়। While practice must form part of every method. একটা লেভেলে আপনাকে হচ্ছে প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। Take everyone where he stands and push him forward. Religious teaching must always be constructive, not destructive. তো বলছেন যে টিচার, যে ভালো টিচার আগে দেখবে এই লোকটি কোথায় দাঁড়িয়ে আছে, মানে এর মনের অবস্থা কেমন, সেইখান থেকে এবার তুলে তাকে উপরে নিয়ে চলো। কিন্তু আপনি বলবেন আমি তো এইটাই একটা জানি, তাহলে আপনি আর যাই হন আপনি টিচার নন। টিচার মানে আপনি সবটাই জানবেন, এটাও জানবেন, সেটাও জানবেন, সেটাও জানবেন। আর শিষ্যের যেমন দরকার, আগেকার দিনে ওই গুরুকুলে এক টিচার ঋষি একাই, তার অনেকগুলো শিষ্য, কারোর 1 বছর, কারোর 3 বছর, কারোর 7 বছর, যার যেমন দরকার তিনি তাকে তেমন শিক্ষা দিচ্ছেন। এখন এত স্পেশালাইজড যে মাস্টার ডিগ্রিতে তিনি শুধু ওই সাবজেক্টের ওই চ্যাপ্টার শুধু ওই পাঠাটাই পড়াতে পারবেন। বলছেন যে টিচিং যখন স্পিরিচুয়াল হবে এটা কখনো যেন ডিস্ট্রাকটিভ না হয়। বলছেন ইচ টেন্ডেন্সি শোজ দ্য লাইফ ওয়ার্ক অফ দ্য পাস্ট। যখনই আপনি যেটাই কথা বলেন, যা করেন, তাতে আপনার পুরো পাস্ট দাঁড়িয়ে যায়। সংস্কার আমরা যেটাকে বলি, আপনি এই জীবনে না, এর আগের সমস্ত জীবনে কি করেছেন পরিষ্কার বোঝা যায়। দ্য লাইন অর রেডিয়াস অ্যালং উইচ দ্যাট ম্যান মাস্ট মুভ, আর তাতে বোঝা যায় কীভাবে বেরোবে। আমাদের না এটাই প্রবলেম হয়। দেখুন, আপনার গ্রোথ, আমার গ্রোথ, সবারই গ্রোথ আলাদা। ওটাকে একটু দেখলে বোঝা যায় কেমন। একজনের ভেতরে হয়তো প্রচুর ভালোবাসা আছে যে কোনো কারণে, গুরু তিনি ওই লাইনে ওকে টেনে নিয়ে যাবেন। একজন আছে তার ইন্টেলেক্ট খুব শার্প, তবে অনেক জন্ম ধরে ইন্টেলেক্টকে শার্পেন করেছে, গুরু তাকে সেই পথ দিয়ে নিয়ে যাবেন। ঠাকুরের সেটাই বৈশিষ্ট্য, তার শিষ্যগুলোকে উনি কখনো এক পথে নিয়ে যেতেন না, সবকটাকে আলাদা পথে নিয়ে গেছেন। আর একটু দেখলেই বুঝে যাওয়া যায় কীরকম। সেই জন্য বলছেন নেভার ইভেন অ্যাটেম্প্ট টু ডিস্টার্ব এনিওয়ানস টেন্ডেন্সিস। টু ডু দ্যাট পুটস ব্যাক বোথ টিচার অ্যান্ড টট। ওই এলোমেলো গুরু হলে না, ওই সবাইকে ধরে ওই একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। ঠাকুরের যে শিক্ষক রূপের বর্ণনা, when you teach Gyan, you must become a Gyani and stand mentally exactly where the taught stands. Similarly, in every other yoga, develop every faculty as if it were
the only one possessed. This is the true secret of so-called harmonious development. যে শিক্ষক যেমনি দেখবে আমার যে যাকে পড়াচ্ছি শিক্ষা দিচ্ছি তার এই অবস্থা, সঙ্গে সঙ্গে তিনি সেইভাবে গিয়ে সেই যে অবস্থায় সেখানে গিয়ে সেখান থেকে আবার ওকে টেনে তুলে নেবে। দ্যাট ইজ get extensity with intensity but not at its expense. বিরাট হবে খোলামেলা, আবার ইন্টেন্স, একটা অপরের উপরে কম্প্রোমাইজ করবে না। আমার যেমন এই বর্তমান কালে ওই ডাক্তারি তিনি ওইটাই জানেন, কান মানে শুধু কান, তবে জানা যাবে উনি শুধু বা কানটা দেখেন, বা কানে আবার দেখা যাবে বা কানের নিচের দিকটা খালি জানেন, বাকিটা কি না ওটা তো আমি জানি, ওটা যেন আপনাকে আরেকজনের কাছে যেতে হবে। কি শিক্ষা এটা? We are infinite, there is no limitation in us. We can be as intense as the most devoted Mohammedan and as broad as the most roaring atheist. Atheist যারা হয়, যারা তারা খুব লিবারাল হয়, খোলামেলা, সবটাই মানছে, বুঝলেন, আপনাকে অতটাই হতে হবে। আর ঘোড়া মোহামেডানদের মতো, যখনই ঘোড়া শব্দ আসে তখনই মোহামেডান আসে। তো বলছেন যে দুটো একসঙ্গে ইন্টেন্স, মোহাম্মদরা যেমন ইন্টেন্স আর সবাইকে নেওয়ার জন্যে সবাইকে নিয়ে চলছে। নাস্তিক যারা, অ্যাথিস্টস, ঈশ্বর যারা মানে না তারা এরকম হয়, খোলামেলা, সবটার জন্যই খোলা। দিয়ে বলছেন the way to do this is not to put the mind on any one subject but to develop and control the mind itself. আগে আমরা ক্রস করেছি যে এটা করার হলো কোনো একটা জিনিসের উপরে যেও না, মাইন্ডকে স্ট্রং করো, তাহলে কি হবে, দেন ইউ ক্যান টার্ন ইট অন এনি সাইড ইউ চুজ। মন যদি স্ট্রং হয়ে যায়, যে সাবজেক্টে দেবেন সেটাকেই মাস্টারি করবে। Thus you keep the intensity and extensity. Feel Gyan as if it were all there was. Then do the same with Bhakti, with Raj Yoga, with Karma. Give up the waves and go to the ocean. Then you can have the waves as you please. এটা কি হয়, বাচ্চাগুলোকে দেখবেন যারা 3, 4, 5 ক্লাসে পড়ে, তাদের ভেতরে না একটা এনথুজিয়াজম থাকে, একটা ইন্টেন্সিটি থাকে। যখন যেটাকে নিল তখন ওটাকে নিয়েই থাকে। হঠাৎ হয়তো ক্রিকেট নিল, শুধু ক্রিকেট নিয়েই থাকবে। একটা ট্যামটামা নিল, সে সারাদিন ট্যামটামাটাই বাজাতে থাকবে। ও যেটা নেয় ওটাতেই নেমে যায় পুরো দমে। হঠাৎ হলো যে অ্যাক্টর হবে, পুরো সারাদিন খালি সেই মুখে গোঁফ বানাচ্ছে। ইন্টেন্সিটি যখন থাকে, সেই ইন্টেন্সিটি মানুষকে যে কোনো জিনিস বানিয়ে দিতে পারে। বলছেন মাইন্ড যদি অত পাওয়ারফুল করে নেওয়া যায়, তখন জ্ঞান, ভক্তি, কর্মযোগ, স্বামীজির উদ্দেশ্য তো ধর্মকে নিয়ে control the lake of your mind, else you cannot understand the lake of another's mind. অপরের মন যদি বুঝতে যাও, নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখো। ঠাকুর ঈশ্বর দর্শন করেছে মানে নিজের উপরে পুরো জয়, ফলে অপরকেও জানতে পারতেন। এই হলো, আমরা এটা এখানেই শেষ করি, এরপরে টপিকটা একটু পাল্টে যাচ্ছে।